রিপ্রেসড অর্থাৎ অবদমন করে রাখা, মনের মধ্যে প্রেশারাইজ করে চেপে অবদমন করে কোনো একটা জায়গায় কোনো একটা স্তরে কোনো চিন্তা আবেগ বা অনুভূতিকে পাঠিয়ে দেওয়া। আমরা কোনো একটা অনুভূতি চিন্তা বা আবেগকে গ্রহণ করতে চাই না, তখন সেটাকে আমরা প্রেশারাইজ করে ফেলি, নিজের মনের মধ্যে লুকিয়ে রাখার চেষ্টা করি। সেটা কোথায় চলে যায়? সেটা চলে যায় আনকনসিয়াস মাইন্ডে। এটাকে বলা হয় কি রিপ্রেশন। কিন্তু রিপ্রেশন মানে আমাদের কাছে এটার সঙ্গে অ্যাংজাইটি জিনিসটার যে মানে সেটা লিঙ্কড হয়ে থাকে, যুক্ত হয়ে থাকে। আমাদের কাছে অ্যাংজাইটি বা রিপ্রেশন যখন উঠে আসে আমাদের অবচেতন মন থেকে সচেতন মনের মধ্যে, তখন আমরা যেটা ফিল করি সেটাকে বলা হয় কি অ্যাংজাইটি। আমাদের কাছে রিপ্রেশন মানে ল্যাকন একটা ইন্টারভিউতে এটা বলতে থাকে যে একটা দরজার মতো, যে দরজার ওপারে অনেকগুলো জিনিস আছে যেটার দ্বারা দরজাটার মধ্যে অনবরত প্রেশারাইজ করা হচ্ছে, দরজাটা ঠেলে ধাক্কা মেরে ছিটকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু আমরা দরজাটা খোলার চেষ্টা করছি না বা খুলে দেখতে চাই না তার ওপারে কি আছে, আমরা সেটাকে ভয় পাই। আমাদের মনটাও অ্যাংজাইটিতে যখন থাকে তখন ঠিক তেমনটাই অনুভব করে, তেমনটাই তার অনুভূতি হয়। আর এই দরজার ওপারে যে প্রেশারগুলো আছে, যে জিনিসটা অনবরত চাপ সৃষ্টি করছে, সেটাই হচ্ছে কি রিপ্রেস থটের ফিরে আসা। আমাদের অবচেতন মন সেখান থেকে কোনো একটা জিনিস রিটার্ন অফ দ্য রিপ্রেসড, অর্থাৎ যা কিছু আমরা আগে রিপ্রেসড করে ফেলেছি সেটা ফিরে আসার চেষ্টা করছে, যার ফলে একটা প্রেশার তৈরি হয়, সেখান থেকে তৈরি হয় কি অ্যাংজাইটি। না, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। এই রিপ্রেসড মানে কি, কেন এই রিপ্রেস তৈরি হয়? আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো ডিটেলসে জানার চেষ্টা করব। তবে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে এই অবচেতন মন বা এই যে আনকনসিয়াস মাইন্ড, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের অচেতন মন বলা উচিত বাংলাতে, কিন্তু আমি অবচেতন এবং অচেতন দুটোকে সাইমালটেনিয়াসলি ইউজ করব, কারণ অচেতন শব্দটা অনেক কম ব্যবহার করা হয় বাংলাতে। নাও এই যে আনকনসিয়াস মাইন্ড, সেই আনকনসিয়াস মাইন্ড নিজেকে প্রকাশ করে বিভিন্ন রূপে। সবার প্রথমে যেভাবে নিজেকে প্রকাশ করার চেষ্টা করে সেটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে, ড্রিমসের মাধ্যমে। যখন আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নের মধ্যে কতগুলো ভাঙা ভাঙা ছবির মতো জিনিস ফুটে ওঠে। তার মাধ্যমে অবচেতন মন তার মধ্যে যা কিছু রিপ্রেসড হয়ে আছে, যা কিছু প্রেশারাইজ করে অবদমন করে আমরা রেখে দেওয়ার চেষ্টা করেছি, সেটা বিকৃতভাবে সেই ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করে, নিজেকে প্রকাশ করার চেষ্টা করে, তার অস্তিত্ব যে আছে সেটাকে একটা রেকগনিশন পাওয়ার চেষ্টা করে কনসাস মাইন্ডের কাছ থেকে। দ্বিতীয়, আমাদের এই অবচেতন মনের মধ্যে যা কিছু রিপ্রেসড হয়ে আছে সেটা ফিরে আসার চেষ্টা করে জোকসের মাধ্যমে। যখন আমরা বন্ধুদের সাথে গল্প করি, আড্ডা মারি, অনেক জোকস বলি, মজার কথা বলি, সেই জোকস তার সাথে আনকনসিয়াসের রিপ্রেসডের একটা বিশেষ সম্পর্ক আছে। সেই জোকসের মাধ্যমে, সেই মজার মাধ্যমে গভীর আনকনসিয়াস যে ট্রুথ, অবচেতনের সব থেকে গভীরতম যে সত্য, সেগুলো উঠে আসে। আর 3 নম্বর, যেটাকে আমরা বলি কি প্যারাপ্লেক্সিস, এই প্যারাপ্লেক্সিসের মাধ্যমে আমাদের আনকনসিয়াসের বিভিন্ন রকমের যে রিপ্রেসড থটগুলো বা ফিলিংস বা এক্সপিরিয়েন্স, সেগুলো ফিরে আসে। সেটা কি প্যারাপ্লেক্সিস মানে? প্যারাপ্লেক্সিস মানে হচ্ছে, ফর এক্সাম্পল, হয়তো আমি পাশের ঘরে গেলাম, একটা বই রেখে দিতে গেছি, ঠিক আছে, বইটা আমি কোথায় রাখতে গেছিলাম? বুকশেলফে, কিন্তু বুকশেলফে না রেখে ভুল করে আমি টেবিলের উপরে রেখে চলে এসেছি। এটা হচ্ছে কি একটা জিনিস একটা জায়গার পরিবর্তে ভুল করে অন্য জায়গায় রেখে দিলাম। এটা হচ্ছে কি এক ধরনের প্যারাপ্লেক্সিস বা মিসপ্লেসমেন্ট। অথবা হতে পারে কোনো সময় আমরা অন্য ঘরে গেছি কোনো একটা জিনিস আনার জন্য, হয়তো আমি এক গ্লাস জল আনতে গেছি, কিন্তু জল না নিয়ে ভুল করে আমি একটা জামা বা প্যান্ট নিয়ে বা একটা বই নিয়ে চলে আসলাম আমি এই ঘরে, ঠিক আছে, তাহলে কি ভুল করে একটা অন্য জিনিস নিয়ে চলে আসছি। কিছুক্ষণ পরে গিয়ে আমার মনে পড়ছে, আরে আমি তো গেছিলাম অন্য কাজ করতে। এটা হচ্ছে কি এক রকমের মিসপ্লেসমেন্ট, একটা জিনিসের পরিবর্তে অন্য জিনিস আমরা মানে অবস্থানটাকে গ্রহণ করছি বা আমরা অবস্থান করছি। এটা এক ধরনের প্যারাপ্লেক্সিস। এছাড়া কি মিসরিডিং, হয়তো আমরা বইতে কোনো একটা লাইন লেখা আছে, সেটা আমরা পড়ছি, পড়তে পড়তে কোনো একটা শব্দ, সেটা যেটা লেখা আছে তার পরিবর্তে আমরা মাথায় অন্য শব্দ পড়ছি, মানে অন্য জিনিস আমরা উচ্চারণ করছি, অন্য জিনিস পড়ে ফেলছি, চোখে হয়তো দেখছি একটা কিন্তু পড়ছি অন্য জিনিস। এটা হচ্ছে মিসরিডিং, ভুল পড়া একটা বিশেষ শব্দ, তার মাধ্যমে অবচেতন মন নিজেকে প্রকাশ করে। এছাড়া কীরকম? এছাড়া ফর এক্সাম্পল স্লিপ অফ টাং, অর্থাৎ কোনো একটা জিনিস বলতে গিয়ে অন্য একটা জিনিস আমরা বলে ফেলছি, সেটা কি আরেক ধরনের প্যারাপ্লেক্সিস। হয়তো আমি আমার বন্ধু অনুপমকে ডাকছি, যে অনুপম শোন, কিন্তু ভুল করে অনুপমকে ডাকতে গিয়ে আমি তা বললাম অনুভব, আমার আরেকজন বন্ধুর নাম, ঠিক আছে, তাহলে অনুপম বলতে গিয়ে আমি যখন অনুভব বললাম, তাহলে কি স্লিপ অফ টং, একটা জিনিস বলতে গিয়ে তার পরিবর্তে অন্য জিনিস বলে ফেললাম। এটা হচ্ছে কি এক ধরনের প্যারাপ্লেক্সিস। তো স্লিপ অফ টাং হতে পারে, অথবা মিসপ্লেসমেন্ট হতে পারে, অথবা মিসরিডিং হতে পারে। এই ধরনের জিনিসের মাধ্যমে কি অবচেতন মন বা যে আনকনসিয়াস মাইন্ড, সে নিজেকে এক্সপ্রেস করে বা নিজেকে প্রকাশ করার চেষ্টা করে। এছাড়া আর কিভাবে করে? স্বপ্নের মাধ্যমে এবং জোকসের মাধ্যমে, যখন আমরা মজার বা হাসির কোনো কথা বলি তার মাধ্যমে।
এই আনকনসিয়াস মনের মধ্যে দিয়ে কোন জিনিসটা প্রকাশ হওয়ার চেষ্টা করছে, কি জেগে ওঠার চেষ্টা করছে, যা কিছু আমরা অলরেডি রিপ্রেসড করে রেখে দিয়েছি আনকনসিয়াস মাইন্ডে। সেই আনকনসিয়াস মাইন্ড এটা ডাস্টবিনের মতো। যেমন বিভিন্ন ঘটনার মধ্যে আমরা যখন ফর এক্সাম্পল বাড়িতে অনেক শাকসবজি নিয়ে এসে কাটছি, তারপর সেটাকে ধুয়ে পরিষ্কার করে রান্না করছি, তারপর তার যে খোসাগুলো থাকে সবজির সেগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই, সেগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলোর দিকে আমরা খেয়াল করি না, নজর দিই না। ঠিক তেমনই আমাদের চিন্তা, আবেগ, অনুভূতি, ইনস্টিংক্ট, আমাদের যে সম্পূর্ণ মেন্টাল লাইফ, সেখানে অনেক কিছুকে আমরা রিফিউজ করে দিই, রিজেক্ট করে দিই, বাদ দিয়ে দিই, সেগুলোকে আমরা গ্রহণ করি না। একটা জিনিস চিন্তা করতে করতে তারপর আমরা অন্য জায়গায় চলে যাই, বা সেটাকে ভুলে যাই, বা সেটাকে আমরা নিজের মধ্যে প্রেশারাইজ করে রেখে দিই। সেটা হচ্ছে কি, সেই যে রিফিউজাল, সেই যে রিজেকশান, সেই যে ডাস্টবিনের মধ্যে আমরা ফেলে দিচ্ছি যে থটসগুলো, আবেগগুলো, অনুভূতিগুলো, চিন্তাগুলো, সেটাই তৈরি হচ্ছে কি আনকনসিয়াস মাইন্ড। সেটা কোথাও ভ্যানিশ হয়ে যায় না, সেটা মিলিয়ে যায় না কোথাও, সেগুলো একটা আলাদা একটা বাস্তবের স্তর তৈরি করে, একটা লেয়ার তৈরি করে থাকে। সেখানে সেই জিনিসগুলো অটোমেটিক ফাংশন করছে, একটা মেশিনের মতো, একটা ফাংশনের মতো সেটা চলছে। সে নিজেকে প্রকাশ করার চেষ্টা করছে। শুধুমাত্র তাই নয়, সে এই কনসাস মনকে অনবরত ম্যানিপুলেট করছে। তার যে স্ট্রাকচার, তার যে গঠন, সেটাকে অনবরত নিয়ন্ত্রণ করে চলেছে। কিন্তু আমরা মনে করি কি আমরা ফ্রি, আমরা স্বাধীন, আউট অফ ফ্রি উইলে আমরা সব কিছু করছি, সিদ্ধান্ত নিচ্ছি, ডিসিশন মেকিং বা আমরা চয়েস মেকিং, যা কিছু আমাদের চিন্তা ভাবনা, সব কিছু আউট অফ আমাদের স্বাধীনতা থেকে। একদমই নয়, আমাদের আনকনসিয়াস মাইন্ড অনবরত সেটাকে ম্যানিপুলেট করছে। নাও এবার এখানে আমাদেরকে বুঝতে হবে, একজন গুড অ্যানালিসিস্ট যে এই আনকনসিয়াস মনকে অ্যানালিসিস করতে পারে, আর একজন ব্যাড অ্যানালিসিস্ট, তার মধ্যে পার্থক্য কী, এবং আমরা কিভাবে আমাদের মনকে অ্যানালিসিস করতে পারি, এই আনকনসিয়াস মনের মধ্যে পৌঁছে যেতে পারি এবং সেখানকার বিষয়বস্তুগুলোকে আমরা আবিষ্কার করতে পারি। এই আনকনসিয়াস মাইন্ড যদি এটা ডাস্টবিনের মতো হয়, এটা ট্র্যাশ ক্যানের মতো হয়, তাহলে সেটাকে পরিষ্কার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান জিনিস থাকতে পারে। যেমন অনেক সময় হয় বাড়ির বাচ্চারা খেলা করতে করতে হয়তো কোনো সোনার একটা আংটি আছে, সে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। আপনি সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু আপনি পরে গিয়ে দেখতে পেলেন যেটা ডাস্টবিনের মধ্যে পড়ে আছে। ঠিক তেমনই আমাদের জীবনের অনেক মূল্যবান জিনিস, সেটা কনসিয়াস মনে হয়তো পাচ্ছি না আমরা, সেটা কোথায় লুকিয়ে আছে, সেই আনকনসিয়াস মনের মধ্যে, সেই অবচেতন মনের মধ্যে। সেটাকে আমাদের আবিষ্কার করতে হবে। এবার যখনই আমরা এমন ভাবি যে আনকনসিয়াস মাইন্ডের মধ্যে কিছু আবিষ্কার করতে হবে, বা সেখানে কোনো একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আছে, তখন আমরা মনে করি কি কোনো একটা বিষয় সেখানে লুকিয়ে আছে। একজন ব্যাড অ্যানালিসিস্ট যে ভালোভাবে ড্রিমসকে অ্যানালিসিস করতে পারে না, যে প্যারাপ্রেক্সিস বা স্লিপ অফ টাং বা জোকস সেগুলোকে অ্যানালিসিস করতে পারে না, সে সবসময় এটাই মনে করে যে আনকনসিয়াস মনের মধ্যে কোনো একটা বিশেষ জিনিস লুকিয়ে আছে, কোনো একটা বিশেষ বস্তু লুকিয়ে আছে, সেটাকে আবিষ্কার করতে হবে। এটা পুরোপুরি একটা ভুল ধারণা। সিগমন্ড ফ্রয়েড তার লেখার মধ্যে এটা বারবার করে বলে গেছেন যে আনকনসিয়াস মাইন্ডের মধ্যে কোনো বিশেষ জিনিস লুকিয়ে আছে এমনটা নয়, কোনো একটা জিনিসকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি বা কোনো একটা বিষয়কে আবিষ্কার করার চেষ্টা করছি, এমনটা একদমই নয়। তার পরিবর্তে আমরা যেটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি সেটা কি, সেটা হচ্ছে একটা নডাল পয়েন্ট, একটা ক্রসওয়ার্ড, একটা জাংশনের মতো। কিন্তু এই নডাল পয়েন্ট কি, এই ক্রসওয়ার্ড কি বা এই জাংশন কি, সেটা সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। তার আগে আমাদেরকে বুঝতে হবে রিপ্রেশন আর রিটার্ন অফ দ্য রিপ্রেশন তার মানে কি। আর এই দুটোর মাঝখানে যে আনকনসিয়াস মাইন্ড, অর্থাৎ যেখানে আমরা সব কিছুকে রিপ্রেস করছি, প্রেশারাইজ করছি, অবদমন করে রেখে দেওয়ার চেষ্টা করছি, আর রিটার্ন যখন সেই অবদমন করা সেই চিন্তা, আবেগ, অনুভূতিগুলো যখন ফিরে আসছে, তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে রিটার্ন অফ দ্য রিপ্রেস। এই দুটোর মাঝখানে কি পরিবর্তন ঘটছে বা ঠিক কী ঘটনা ঘটছে। নাও যা কিছু রিপ্রেস করি আমরা আর যা কিছু রিটার্ন অফ দ্য রিপ্রেস, তার মধ্যে কোনো পার্থক্য নেই। যা কিছু আমরা অবদমন করে রাখছি সেই জিনিসটাই কিন্তু আমাদের কাছ থেকে, আমাদের মধ্যে থেকে ফিরে আসবে। কিন্তু একজন ব্যাড অ্যানালিসিস্ট যে হয়, যে ভালো করে অ্যানালিসিস করতে পারে না, সে এটা মনে করে যে কি যেটা আমরা রিপ্রেস করেছিলাম আর যেটা ফিরে আসছে দুটো আলাদা নয়, একই জিনিসই ফিরে আসে। একটা উদাহরণ নেওয়া যাক। ধরা যাক আপনি অফিসে গেলেন, অফিসে গিয়ে আপনার বসকে একটা ফাইল জমা দিলেন। এবার আপনার বস ফাইলটা দেখলো, দেখে বললো এটা কি, এটা কিছুই হয়নি, ভুলভাল হয়েছে, কিছুই করতে পারো না বলে অনেক অপমান করলো আপনাকে, অনেক বাজে কথা বললো, বিরাট হিউমিলিয়েট করলো আপনাকে, একটু কম্প্যাশন দেখালো না বা আপনার সাথে কোঅপারেট করার চেষ্টা করলো না, খুব আপনার তখন সেগুলো শুনে খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে মেরে দিয়ে একটা খুশি বসের নাকের মধ্যে। ঠিক আছে, খুব, বাট বস আপনাকে টাকা দেয় মাস গেলে, তো আপনি কিছু করতে পারছেন না, চুপচাপ হ্যাঁ হ্যাঁ ওকে আমি চেষ্টা করবো ইত্যাদি ইত্যাদি। তারপর আপনি সেই রাগটা আপনার মধ্যে অবদমন করে প্রেশারাইজ করে আপনি চেপে রেখে দিলেন। তারপর আপনি বাড়ি চলে এলেন।
বাড়ি এসে আপনি ড্রেস টেস ছাড়লেন, আপনার ওয়াইফ আপনাকে 1 কাপ চা দিল, আপনি চা খেলেন, খেয়ে একটু মিষ্টিটা কম হয়েছে, একদম স্যাট করে চায়ের কাপটা ছুঁড়ে ফেলে দিলেন, এটা কি চা হয়েছে, মুখে দেওয়া যায় না, কি আজে বাজে বানিয়েছে, একদম ফালতু বেকার, ইত্যাদি ইত্যাদি। সেই যে রাগ, আপনার একটু আগে অফিসের যে বসের কথা শুনে আপনার যে রাগ হচ্ছিল, আপনার যে মানে বাজে ফিলিংস হচ্ছিল একটা, ঠিক আছে, আপনার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল, ঠিক আছে, আপনাকে পাওয়ারলেস মনে হচ্ছিল, সেই ফিলিংসটা এখন অন্য জায়গাতে অন্যভাবে ফিরে আসছে। আপনার যা কিছু ফিলিংস আছে, যা কিছু অনুভূতি আছে, যা কিছু চিন্তা আছে, সেই সমস্ত জিনিসগুলো মানে এমনটা নয় যে আপনি সেটাকে সাপ্রেস করে রেখে দিতে পারবেন আপনার অবচেতন মনের মধ্যে, না, সেটা কখনোই সম্ভব নয়। সমস্ত ফিলিংস আপনার অনুভব হবেই হবে, সমস্ত অনুভূতি আপনি ফিল করবেনই, সেটাকে কখনোই আপনি চেপে সাপ্রেস করে রেখে দিতে পারবেন না। জাস্ট সেই ফিলিংসটা ডিসপ্লেসড হয়ে যাবে। সেই বস হচ্ছে কি একটা কনসেপ্ট, একটা আইডিয়া, একটা ধারণা, আর তার সঙ্গে জুড়ে আছে কি একটা ফিলিংস, একটা অনুভূতি, একটা আবেগ। তারপর কি সেই ফিলিংস আর সেই অনুভূতি, সেই আবেগ আছে যে আইডিয়াটা, দুটো কানেক্টেড হয়েছিল, সেটা কি এখন ডিসপ্লেসড হয়ে গেল। এবার হচ্ছে কি সেই অনুভূতি, ফিলিংস বা আবেগটা অন্য একটা চায়ের কাপের সঙ্গে বা আপনার ওয়াইফের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে গেল। এই যে অনবরত ডিসপ্লেসমেন্ট, এটা চলছে। কিন্তু আমরা সাধারণত একজন ব্যাড যে অ্যানালিসিস্ট হয় বা যে কোনো একজন লেম্যান, তারা আমরা সবসময় কি মনে করি, যে আমরা কোনো কিছু মনের মধ্যে একটা গোপন একটা অনুভূতি লুকিয়ে রেখে দিয়েছি, একটা গোপন ফিলিংসকে লুকিয়ে রেখেছি, বা একটা গোপন চিন্তাকে লুকিয়ে রেখেছি আমাদের আনকনসিয়াস মাইন্ডের মধ্যে। বিষয়টা এমন নয়। যেটা আমরা লুকিয়ে রেখেছি সেটা হচ্ছে কি একটা নডাল পয়েন্ট, একটা ক্রসওয়ার্ড, একটা জাংশনের মতো, যেখান থেকে সব কিছু বাইপাস করে। সেটা কি, সেটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। তো আমরা কোনো ফিলিংসকে অবচেতন মনের মধ্যে সাপ্রেস করে রেখে দিতে পারি না। যা কিছু আমরা সাপ্রেস করছি সেই জিনিসটাই আবার ফিরে আসবে। আজকে হোক, কালকে হোক, এখানে হোক, ওখানে হোক, কোনো না কোনোভাবে সেটা ফিরে আসবেই আসবে। যদি আপনি কোনো মানুষকে ভালোবেসে থাকেন, সেই ফিলিংসটাকে আপনি সাপ্রেস করে রাখেন, তাহলে সেটা কোথাও না কোথাও আপনার মধ্যে সেই ফিলিংসটা আপনি সাপ্রেস করে রাখতে পারবেন না, সেটা ফেল্ট হবেই। সেই জিনিসটা সম্পূর্ণরূপে আপনার মধ্যে সেই অনুভূতিটা তৈরি হবেই। এবং কোনো অনুভূতি প্রকৃতপক্ষে খারাপ বা ভালো নয়, বা ঠিক বা ভুল নয়। একজন মার্ডারার বা একজন যে ক্রিমিনাল, সে যা কিছু অনুভব করে, সে যা কিছু যে ঘৃণা বা রাগ অনুভব করে, সেই অনুভূতিগুলো তার মধ্যে অনেক বেশি পরিমাণে থাকে। সেটা কিন্তু কোনো খারাপ অনুভূতি বলা যায় না। সমস্ত অনুভূতি, সমস্ত ফিলিংসই জাস্টিফাইড হিউম্যান বিংয়ের মধ্যে। যা কিছু আমরা অনুভব করতে পারি সব কিছুই হচ্ছে ন্যাচারাল, স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে তৈরি হয়। কিন্তু প্রবলেমটা কোথায়, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হওয়ার পরে সেটা ডিসপ্লেসমেন্ট হতে হতে এমন একটা ফর্মে তৈরি হয়, এমন একটা ওয়েতে ডিরেক্টেড হয়, যেখান থেকে সেই ক্রাইমটা ঘটে। সেই ডিসপ্লেসমেন্টগুলোকে আমরা মানে কোপ করতে পারি না। সেটা কেন পারি না? কারণ আমরা এই যে আনকনসিয়াস মন থেকে যখন রিটার্ন অফ দ্য রিপ্রেসড হয়, তখন আমরা সেটাকে ট্র্যাকেল করতে পারি না, আমরা সেটা জানি না। আমরা সেটাকে আবার অবদমন করে দেওয়ার চেষ্টা করি, আমরা সেটাকে আবার প্রেশারাইজ করার চেষ্টা করি, তারপর সেটা ডিসপ্লেস হতে থাকে। এবং এই যে অবদমিত যে চিন্তাগুলো বা অনুভূতিগুলো, এই কনসেপ্ট মানে একটা চিন্তা আর এই যে অনুভূতি বা ফিলিংস, দুটোর মধ্যে কানেকশন হয়ে থাকে সবসময়। আনকনসিয়াসে যাওয়ার পর সেগুলো সবসময় সেই কানেকশানগুলো কি আলাদা হয়ে যায়। যে কনসেপ্ট বা যে আইডিয়ার সাথে যে ফিলিংস বা যে ইমোশনটা কানেক্টেড ছিল, সেগুলো আলাদা হয়ে যেতে থাকে, হয়ে গিয়ে নতুন একটা চেন তৈরি করে। সেই চেনটা কীভাবে ডিসপ্লেসমেন্টের সাহায্যে হয়, কনডেনসেশনের সাহায্যে হয়। একটার মধ্যে আর একটা মিশে যায়, একটার থেকে আর একটা আলাদা হয়ে যায়, ভেঙে ভেঙে টুকরো টুকরো, খণ্ডে খণ্ডে ভাগ হয়ে যায়, তারপর আবার নতুন করে সেগুলো জুড়ে যায়। একটা আলাদাই প্রসেসের মাধ্যমে সেগুলো সব ঘটতে থাকে, এবং তার মাধ্যমে পুরো জিনিসটার রূপটা বিকৃত হয়ে যায়, হয়ে গিয়ে সেটা আবার কনসিয়াস মাইন্ডে ফিরে আসে। কিন্তু যেটা ফিরে আসছে আর যেটা আমরা সাপ্রেস করেছিলাম, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সেই ফিলিংসের মধ্যে কোনো পার্থক্য নেই, সেই আইডিয়াটার মধ্যে পার্থক্য নেই, কিন্তু তার সঙ্গে যে অ্যাসোসিয়েশনগুলো তৈরি হয়ে গেছে, সেগুলোর মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। এবার এই আনকনসিয়াস মনের মধ্যে দুটো জিনিস আছে, যেটাকে ল্যাকন বলে কি সিগনিফায়ার অ্যান্ড সিগনিফাইড। ল্যাকন খুব ভালো করেই জানে যে ফ্রয়েডের টেক্সট, ফ্রয়েডের বই, সেখান থেকে কি করে নতুন একটা থিওরি আবিষ্কার করতে হয়। সিগমন্ড ফ্রয়েড তিনি আমাদের মনের যে স্বপ্ন বা ড্রিম, সেটাকে যেভাবে অ্যানালিসিস করতো, বা যারা নিউরোটিক পেশেন্ট, যাদের বিভিন্ন রকমের নার্ভাস ডিজিজ থাকে, যাদের মধ্যে হিস্টেরিয়া থাকে, অনেক বেশি মানে একই কথা বারবার বলতে থাকে, বা বিভিন্ন রকমের নার্ভাস প্রবলেম থাকে, বিভিন্ন রকমের মানে বিকৃত কথা বলে, তাদেরকে সিগমন্ড ফ্রয়েড খুব ভালোভাবে অ্যানালিসিস করতে পারতো। আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি, সেগুলোকে খুব ভালোভাবে অ্যানালিসিস করতে পারতো। আর ল্যাকন কি করে, ফ্রয়েড ড্রিমসকে যেভাবে দেখতো,
ল্যাকন ফ্রয়েডের লেখাকে ঠিক সেইভাবে দেখে। ল্যাকন কি করে, ফ্রয়েডের লেখাগুলোকে ড্রিমের মতো করে ট্রিট করে, স্বপ্নের মতো করে দেখে, তারপর সেটাকে অ্যানালিসিস করে, যার ফলে ফ্রয়েড কোনো মুহূর্তে হয়তো এমন একটা কোনো কিছু লিখে গেছে যেটা সম্পর্কে ফ্রয়েড, তার গভীরতা সম্পর্কে ফ্রয়েড নিজেও হয়তো পুরোপুরি বুঝে উঠতে পারেনি সেটা কতটা গভীর। কোনো একটা মোমেন্টে, কোনো একটা সময় কোনো একজন জিনিয়াস মানুষ এমন কোনো কথা বলে ফেলতে পারে তার পুরো যে স্কোপটা, তার পুরো গভীরতাটা সে হয়তো নিজেও বুঝে উঠতে পারে না। একটা স্টেট অফ মাইন্ডে সেটা ঘটে, একটা জোনের মধ্যে চলতে থাকে সেটা। তো সেই জিনিসগুলোকে ডিকোড করেছে কে, ল্যাকন। এবং ল্যাকনের একটা মোস্ট ইন্টারেস্টিং থিওরি হচ্ছে কি সিগনিফায়ার এবং সিগনিফাইড। এটা সম্পর্কে ফিউচারে অন্য ভিডিওতে আমরা অনেক ডিটেলস আর ডিপলি জানবো, কিন্তু আজকে আমরা এটা বোঝার চেষ্টা করব খুব উপর মানে বেসিক আউটলাইনটাকে আমরা জানবো আজকের ভিডিওতে, এই রিপ্রেশন আর ড্রিম ইন্টারপ্রিটেশন বোঝার জন্য, এই অবদমিত যে অবদমন করা চিন্তা এবং অনুভূতি সেটাকে বোঝার জন্য। সিগনিফায়ার এবং সিগনিফাইড মানে কি, আমাদের চারিদিকে সব জায়গায় আমরা সিগনিফায়ার আর সিগনিফাইড দিয়ে ঘিরে আছি। যেমন ফর এক্সাম্পল লেটসে ট্রি, গাছ, এই যে শব্দটা ট্রি, এই শব্দটা একটা প্রোনাউন্সিয়েশন, আমি মুখে একটা প্রোনাউন্স করছি ট্রি, এটা হচ্ছে কি একটা সিগনিফায়ার। আর সিগনিফাইডকে অ্যাকচুয়াল যে গাছ বাইরে আছে, আমার ঘরের বাইরে এখানে যদি আমরা যাই একটা গাছ দেখতে পাবো, সেটাকে আমরা হাত দিয়ে টাচ করতে পারি, স্পর্শ করতে পারি, চোখে দেখতে পাই, সেটা হচ্ছে কি সিগনিফাইড। আর এই ট্রি, এই প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে কি সিগনিফায়ার, এ ওই জিনিসটাকে সিগনিফাই করছে। এটার সঙ্গে সেই জিনিসটা একটা চেন তৈরি হয়ে আছে আমাদের মনের মধ্যে। আমরা এখন যা কিছু শব্দ আলোচনা করছি, কথা বলছি, প্রোনাউন্সিয়েশন, সেগুলো অন্যান্য জিনিসকে সিগনিফাই করছে কন্টিনিউয়াসলি। এবং তার মাধ্যমে আমরা এই শব্দকে আদান প্রদান করার মাধ্যমে আমরা জগতের বিভিন্ন জিনিসের মধ্যে অনেকগুলো কানেকশান বা জিনিসপত্র, মানে নতুন নতুন কানেকশান আমরা দেখতে পাচ্ছি। সেটা আপনারা দেখতে পাচ্ছেন বলে ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন, যাতে করে কি নতুন একটা জিনিস, নতুন একটা কানেকশান দেখার মাধ্যমে একটা কিছু আবিষ্কার করছেন, একটা কিছু শিখছেন জগৎ সম্পর্কে বা নিজের সম্পর্কে, বা দুটোর মধ্যে যে সম্পর্ক সেটা সম্পর্কে। এগুলো হচ্ছে কি সিগনিফায়ার এবং সিগনিফাইড। ফর এক্সাম্পল আপনি যদি কোনো শপিং মলে যান, তাহলে সেখানে গিয়ে দেখবেন যে কোনো একটা বাথরুম আছে, বাথরুমের পাশে একটা ছেলেদের যাওয়ার জন্য একটা সিম্বল দেওয়া আছে, মেয়েদের জন্য আলাদা সিম্বল, এগুলো কি সিগনিফায়ার। আর নারী আর পুরুষ সেটা হচ্ছে কি সিগনিফাইড। এরকম অনেক সিগনিফাইড ভর্তি। ঠিক আছে, যদি আমি বলি যে আমাদের কলেজে অমুক প্রফেসর আছে না, এত ইয়ং, এত সুন্দর দেখতে, একদম বাঘের মতো চেহারা, তাহলে কি এই যে বাঘের মতো চেহারা, তার সিংহের মতো দেখতে পুরো, তাহলে একটা হলো কি সিগনিফায়ার, একটা হচ্ছে কি সিগনিফাইড। একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসকে আমরা সিগনিফাই করছি। ল্যাকন বলে কি আমাদের আনকনসিয়াস মাইন্ডের মধ্যেও এরকম অনেক সিগনিফাইডের চেন ঘটে চলেছে। অনেক সময় অনেক মানে প্রচুর সিগনিফাইড আছে, একটা চেনের মতো। একটা মাকড়সার জাল যেমন হয়, তেমন একটা নেক্সাসের মতো অনেকগুলো পয়েন্ট, সেগুলো কানেক্টেড হয়ে আছে আনকনসিয়াস মাইন্ডের মধ্যে। সিগনিফাইড যেগুলো আমরা জানি না, যেগুলো স্ট্রাকচার হয়ে তৈরি, একটা গঠনের মতো তৈরি হয়ে আছে, যেগুলো আমরা জানি না। আমরা তো এতক্ষণ যে সিগনিফাইডগুলো বললাম সেগুলো আমরা জানি আমাদের কনসিয়াস মনে, কিন্তু আনকনসিয়াস মনের মধ্যেও এমন আছে। এই যে সিগনিফায়ারগুলো তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে কি একটা মানে সেখানে একটা ল্যাকন বলছে কি এই জিনিসগুলো হচ্ছে আনকনসিয়াস মাইন্ডের মধ্যে আছে। এটা কোনো বিশেষ একটা জিনিস আমরা খুঁজে বেড়াচ্ছি সেই আনকনসিয়াস মনের মধ্যে, কোনো একটা ডায়মন্ডের মতো, এমনটা বিষয় নয়। যখন আমরা স্বপ্নকে অ্যানালিসিস করছি, তখন আমরা কি মনে করি যে স্বপ্নের মধ্যে কোনো একটা বিশেষ একটা মিনিং আছে, একটা কোনো সুনির্দিষ্ট অর্থ আছে, সেটাকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। স্বপ্নের মধ্যে কিন্তু কোনো বিশেষ মিনিং নেই। যারা ফ্রয়েডের লেখা পড়ে তারা এটা মানে অনেক ইভেন প্রফেসররা পর্যন্ত, যারা জার্নালিস্ট পর্যন্ত, তারা এই জিনিসটা ভুল করে। তারা মনে করে যে ফ্রয়েড বলে গেছে স্বপ্নের মধ্যে একটা বিশেষ মিনিং আছে, একটা গোপন কোনো অর্থ লুকিয়ে আছে। না, ফ্রয়েড এটা একবারও বলেনি যে স্বপ্নের মধ্যে একটা বিশেষ মিনিং বা একটা কোনো গোপন অর্থ লুকিয়ে আছে। যেটা স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে সেটা হচ্ছে একটা নডাল পয়েন্ট, একটা ক্রসওয়ার্ড, একটা জাংশন। সেই জাংশন বা ক্রসওয়ার্ডটা কোথায় আছে? সেই সিগনিফায়ারের যে চেন, তার মধ্যেকার একটা অংশ। সেটা সম্পর্কে আমরা আরও আস্তে আস্তে ধীরে ধীরে জানবো জিনিসটা অ্যাকচুয়ালি কী। নাও যে অ্যানালিসিস্ট, সে এরকম ধরে নেয়, সে এরকম অ্যাজিউম করে নেয় যেন স্বপ্নের মধ্যে একটা কোনো মিনিং লুকিয়ে আছে, একটা কোনো অর্থ, একটা গোপন একটা অর্থ আছে। তারপর সে নিজেকে পুশ করতে থাকে, ঠেলতে থাকে সেই স্বপ্নটাকে ব্যাখ্যা করার জন্য, যাতে করে সে সেই নডাল পয়েন্টটাকে আবিষ্কার করতে পারে। কিন্তু প্রকৃত অর্থে স্বপ্নের মধ্যে কোনো মিনিং নেই। যখন আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যে যে স্বপ্নটা দেখছি, ঘুম থেকে ভেঙে গেলাম, ঘুম থেকে জেগে উঠলাম, এবার স্বপ্নের যে ছবিটা আমাদের মনের মধ্যে আছে, যে এটা আমরা স্বপ্নের মধ্যে দেখেছি, সেটাকে আমরা বলি কি মানে ম্যানিফেস্ট ড্রিম মেটেরিয়াল বা ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্ট। ওকে, নাও অর্থাৎ
স্বপ্নের মধ্যে যা কিছু আমরা দেখেছি সেই যে ছবিটা সেটাকে মনে রাখতে হয় আমাদেরকে অ্যানালিসিস করার জন্য। তারপর যখন আমরা সেটা নিয়ে ভাববো, সেটা কেন আমি স্বপ্নের মধ্যে এটা দেখলাম, আচ্ছা এটা কি আমি আগে কোথাও দেখেছি, এই ছবিটা আমরা লিখবো বা সেটাকে আমরা চিন্তা করার চেষ্টা করবো, তখন অনেক অনেক চিন্তা আমাদের মনের মধ্যে জড়ো হতে থাকবে, অনেক কিছু মনে হবে। তারপর কিছু সময় পরে গিয়ে মনে হবে যে 2 দিন আগে না আমি একটা স্টেশন দিয়ে যাচ্ছিলাম, তখন এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটার মতোই স্বপ্নটা, ওখান থেকে স্বপ্নটা তৈরি হয়েছে, বা গতকালকে অমুক ঘটনা থেকে স্বপ্নটা তৈরি হয়েছে। ওই যে একটা বাস্তবের একটা কোনো ঘটনা, সেটা পাল্টে গিয়ে স্বপ্নটা অন্যরকম হয়েছে, ওই যে বাস্তবের ঘটনাটা সেটা আপনার কিছুক্ষণ পরে মনে পড়বে, যদি আপনি স্বপ্নটা নিয়ে বারবার করে চিন্তা করতে থাকেন, ভাবতে থাকেন এটা কোথা থেকে আমার মনের মধ্যে এলো, কেন এলো। ওই যে ঘটনাটা সেটাকে আমরা বলি কি ল্যাটেন্ট ড্রিম থট, অর্থাৎ সুপ্ত চিন্তা বা স্বপ্নের চিন্তা, সুপ্ত স্বপ্নের চিন্তা। এই ল্যাটেন্ট ড্রিম থট আর ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্ট, বেশিরভাগ মানুষ যারা ফ্রয়েড পড়ে তারা ভুল করে কি, তারা মনে করে ফ্রয়েড বলে গেছে এই ল্যাটেন্ট ড্রিম থটটাই হচ্ছে স্বপ্নের মিনিং। একদমই নয়, একদমই নয়। এই জিনিসটার মধ্যে স্বপ্নের কোনো মিনিং নেই। ফ্রয়েড যেটা বলেছে এই ল্যাটেন্ট ড্রিম থট, সেটা কিভাবে বিকৃত হয়ে ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্টে তৈরি হলো, কেন তৈরি হলো, মানে একটা ল্যাটেন্ট ড্রিম থট সেটা বিকৃত হয়ে একটা অন্য ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্টে তৈরি হলো। তাহলে সেই ল্যাটেন্ট ড্রিম থটটা নিজেকে একটা বিকৃত হওয়ার একটা প্রসেস, একটা ট্রান্সলেশন বা একটা ড্রিম ওয়ার্কের মধ্যে দিয়ে গেছে, যার মধ্যে দিয়ে গিয়ে সেটা তৈরি হয়েছে। সেই যে ড্রিম ওয়ার্ক, তার মধ্যে লুকিয়ে আছে অ্যাকচুয়াল মিনিংটা, সেই অ্যাকচুয়াল নডাল পয়েন্টটা, সেই ক্রসওয়ার্ডটা, সেই জাংশনটা। নাও এই ড্রিম ওয়ার্ক কি, অর্থাৎ আনকনসিয়াস মন থেকে কোনো একটা জিনিস যখন কনসিয়াস মনে ট্রান্সলেট হচ্ছে, যখন ওই মানে ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্টটা যখন তৈরি হচ্ছে, তখন জিনিসগুলো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ভাঙছে, অনেক টুকরো টুকরো খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, তারপর সেগুলো জুটছে, আবার কনডেন্স হচ্ছে, আবার পাল্টে যাচ্ছে, আবার মিশে যাচ্ছে, ঠিক আছে। তার মধ্যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস, মানে এই জিনিসটার প্রতি আমার যে আবেগটা আছে, অনুভূতি, ফিলিংস, সেটা এখান থেকে পাল্টে গিয়ে ডিসপ্লেসড অন্য জিনিসের প্রতি চলে গেল, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। স্বপ্নের মধ্যে আমরা যে ছবিগুলো দেখি, যে বিষয়গুলো দেখি, যে জিনিসগুলো দেখি, সেগুলো সব অলরেডি ডিসপ্লেসড হয়ে আসে। আমাদেরকে উল্টো পথে যেতে হবে, রিভার্স পথে যেতে হবে, কোন জিনিসটা থেকে ডিসপ্লেসড হয়ে এটা তৈরি হচ্ছে সেটা আবিষ্কার করতে হবে, তবে গিয়ে আমরা বুঝতে পারবো। এবার সেই ড্রিম থটটা আমার কাছে আছে, ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্টটা আছে, কেন এই জিনিসটা ডিসপ্লেসড হয়ে এই জিনিসে তৈরি হলো, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রশ্ন, যেটা হচ্ছে ফ্রয়েড আমাদেরকে জিজ্ঞাসা করতে বলছে নিজেদের ড্রিমসকে, বা যদি আমরা অ্যানালিসিস করতে চাই অন্য কারোর ড্রিমস, তার ড্রিমসকে সেটা অ্যানালিসিস করার জন্য এই প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। নাও ল্যাকনের সবথেকে ইন্টারেস্টিং প্রপোজিশনটা এখানে আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে কি, যে আনকনসিয়াস ইজ স্ট্রাকচার্ড লাইক এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের অবচেতন মন বা অচেতন মন, আনকনসিয়াস মাইন্ড, সেটা একটা ল্যাঙ্গুয়েজের মতো, একটা ভাষার মতো স্ট্রাকচার্ড হয়ে আছে। এবং এইখানে আমরা যেটা খুঁজছি সেটা অ্যাকচুয়ালি কোনো জিনিস বা বিষয় নয়, ওই স্বপ্নের কোনো একটা নির্দিষ্ট মিনিং খুঁজে পাওয়ার চেষ্টা করছি এমন নয়, বরঞ্চ সেই আনকনসিয়াস মাইন্ডের ল্যাঙ্গুয়েজটা কি, তার ভাষাটা কি, সেটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। যদি আমরা মিশরের পিরামিড দেখি, সেখানে অনেক কোনো একটা হায়ারোগ্লিফিক লিপি দেখি, সেখানে পিরামিডের মধ্যে বা অনেক গুহার মধ্যে অনেক চিহ্ন দেওয়া থাকে, অনেক প্রাচীন ভাষায় অনেক কিছু লেখা থাকে, আমরা বুঝতে পারি না। সেগুলো দেখে যারা লিঙ্গুইস্ট হয়, যারা ফিলোলজিস্ট হয়, তারা সেটাকে ডিকোড করে, সেটাকে ডিসাইফার করতে থাকে, করে সেই ভাষাটার মানে কি সেটা আবিষ্কার করে। ঠিক তেমনই আনকনসিয়াস মাইন্ডের একটা স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজের মতো, ল্যাকনের সব থেকে গ্রেট যে স্টেটমেন্ট যে কটা আছে তার মধ্যে এটা হচ্ছে একটা, যে আনকনসিয়াস মাইন্ড ইজ স্ট্রাকচার্ড লাইক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেটা একটা ল্যাঙ্গুয়েজের মতো তৈরি হয়ে আছে। কিন্তু তার ল্যাঙ্গুয়েজটা আমাদের নর্মাল সাধারণ ল্যাঙ্গুয়েজের মতো নয়, সেখানে অনেকগুলো সিম্বলসের দ্বারা ডিফাইন সেটা, এবং প্রত্যেকের আনকনসিয়াস মাইন্ডের ল্যাঙ্গুয়েজটা পার্সোনাল, আলাদা আলাদা। কিন্তু কিছু কিছু সিম্বলস আছে যেগুলো ইউনিভার্সাল, সেটা নিয়ে আমরা পুরানো একটা ভিডিওতে আলোচনা করেছিলাম অল্প একটু। নাও এই যে আনকনসিয়াস মাইন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে স্ট্রাকচার্ড হয়ে আছে, এটাকে ডিকোড করার মাধ্যমে এই ল্যাঙ্গুয়েজটাকে কি আমাদেরকে বুঝতে হবে। এবার যে কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে কি থাকে, বিভিন্ন রকমের শব্দ থাকে, বিভিন্ন রকমের, ঠিক তেমনই আনকনসিয়াস মাইন্ডের মধ্যে বিভিন্ন রকমের সিম্বলস আছে। সেই সিম্বলসগুলো কানেক্টেড হয়ে আছে একটা আরেকটার সাথে, কীভাবে না, সিগনিফায়ার রূপ, একটা চেনের মতো, একটা মাকড়সার জালের মতো, সে একটা স্ট্রাকচারের মতো, একটা নেক্সাসের মতো। নাও সেই যে আনকনসিয়াস মন, সেই যে আনকনসিয়াস মাইন্ড, সেখানে যেমন যে কোনো ভাষায় অনেকগুলো ফিলার ওয়ার্ড থাকে, যেমন ফর এক্সাম্পল টু, ইংরেজিতে যদি আমরা বলি টু বা এ, অ্যান, দি, ঠিক আছে, এগুলো কি ফিলার ওয়ার্ড, যেগুলো অ্যাকচুয়াল তেমন কোনো পুরো বাক্যটার মধ্যে কোনো অ্যাকচুয়াল মানে নেই, কিন্তু সেগুলো জাস্ট কাজে লাগে।
ঠিক তেমনই আমাদের স্বপ্নের মধ্যে বা স্লিপ অফ টাঙের মধ্যে বা যে কোনোভাবে আমরা যেটাকে আনকনসিয়াস মনের যে সিগন্যাল যেগুলো আর কি, তার মধ্যে যে জিনিসগুলো লুকিয়ে থাকে, যদি আমরা ঘুমের স্বপ্নের মধ্যেই ভাবি, সেখানে এমন অনেক ছোটো ছোটো এলিমেন্ট থাকতে পারে যে ছবিটা আমরা স্বপ্নের মধ্যে দেখেছি, যেগুলো অ্যাকচুয়ালি ফিলার ওয়ার্ডের মতো, যেগুলো অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না স্বপ্নটাকে বোঝার জন্য। বা সেই যে রিটার্ন, যে যা কিছু আমরা সাপ্রেস করে দিয়েছি, সেখান থেকে যে রিটার্ন অফ দ্য সাপ্রেসড যা কিছু ফিরে আসছে স্বপ্নের মাধ্যমে, তার মধ্যে কি কোনো মানে যে জিনিসগুলো আছে, যে এলিমেন্টসগুলো আছে, যে জিনিসটা আপনি দেখছেন ছবিটা, তার মধ্যে অনেকগুলো ছোটো ছোটো জিনিস থাকে। আপনি হয়তো হেঁটে যাচ্ছেন, একটা গাছ আছে বা একটা কুকুর ডাকছে, বা রাতের বেলা অন্ধকারের মধ্যে, বা আপনার বন্ধু আছে পাশে, বা আপনার একটা জামা পরছেন আপনি, এই যে জামা, বন্ধু, কুকুর, রাতের অন্ধকার ইত্যাদি ইত্যাদি, এগুলো একটা এলিমেন্টের মতো। তার মধ্যে এমন অনেক জিনিস থাকতে পারে যেগুলো ফিলার ওয়ার্ডের মতো। দ্বিতীয়ত, এমন অনেক ওয়ার্ড থাকতে পারে যেগুলো কি অন্য ওয়ার্ডকে এমফ্যাসিস করে। যেমন আমার খুব খিদে পেয়েছে, এই যে খুব, এই শব্দটা, এটা অ্যাকচুয়ালি এর নিজস্ব কোনো মানে নেই। খিদে পেয়েছে সেই শব্দটাকে কি মানে পাওয়ার দিচ্ছে, একটা তার উপরে এমফ্যাসিস করছে, তাকে জোর দিচ্ছে। ঠিক তেমনই স্বপ্নের মধ্যে এমন অনেক এলিমেন্ট থাকে যেটা হচ্ছে কি সে নিজে তার কোনো মানে নেই, সেটা অন্য একটা এলিমেন্ট স্বপ্নের, সেটার উপরে এমফ্যাসিস করছে, জোর দিচ্ছে, সেটাকে মানে বোঝানোর চেষ্টা করছে। ওকে, এছাড়া কি স্বপ্নের মধ্যে এমন অনেক শব্দ থাকে, মানে আনকনসিয়াস মাইন্ডের মধ্যে এমন অনেক, এই যে জাংশন, সিগনিফায়ারের যে জাংশন, মানে যে নেক্সাসটা তৈরি হচ্ছে, যেটা মাকড়সার জালের মতো যে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, ভাষা, ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে এমন অনেক জায়গা থাকে যেটাকে আমরা বলতে পারি কি একটা নডাল পয়েন্ট, একটা ক্রসওয়ার্ডের মতো। সেই নডাল পয়েন্ট বা ক্রসওয়ার্ডটাকে আমরা স্বপ্নটাকে ব্যাখ্যা করার মাধ্যমে, সেটাকে ইন্টারপ্রেট করার মাধ্যমে আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি, সেটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। সেটা কোনো একটা জিনিস বা একটা বিষয় নয়, একটা ক্রসওয়ার্ড। তার মানে কি, ধরা যাক পড়া। আমরা এবার পড়া শব্দটার আগে আমরা বিভিন্ন জিনিস লাগাতে পারি। বই পড়া, তাহলে একটা মানে দাঁড়ায়। নিউজ পেপার পড়া, তাহলে একটা অন্য মানে হয়ে গেল। ইন্টারনেটে গুগলে আমি একটা আর্টিকেল পড়ছি, তার মানেটা অন্য। আমি একটা ইমেল পড়ছি, তার মানেটা আলাদা। আমি হোয়াটসঅ্যাপে চ্যাট পড়ছি, তার মানেটা আলাদা। ঠিক আছে, তাহলে একটা শব্দ তার সাথে অন্য শব্দ জুড়ে গিয়ে, মানে সেই শব্দটার নির্দিষ্ট মানে নেই, মানে সে এক একটা জায়গায় এক এক রকম মানে, এক একটা জিনিসের সাথে জুড়ে গিয়ে সে এক এক রকম মানে তৈরি করছে। ঠিক তেমনই এই যে আনকনসিয়াস মাইন্ডের মধ্যে এমন একটা পয়েন্ট আছে, একটা জাংশনের মতো, একটা ক্রস ওয়ার্ডের মতো, একটা নডাল পয়েন্ট। নডাল পয়েন্ট মানে কি, অনেকগুলো জিনিসের অভিমুখ। একটা ধরুন, একটা অনেক, যদি আপনি একটা হাইওয়ে দিয়ে যান বা কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে একটা বড় একটা রাস্তার মোড় আছে, যেখানে কি 5টা রাস্তা এসে মিশে গেছে, সেটা হচ্ছে কি একটা নডাল পয়েন্ট, যার অনেকগুলো অভিমুখ আছে। তেমন আনকনসিয়াস মাইন্ডে যে সিগনিফায়ারের যে চেন, তার মধ্যে কোনো একটা জায়গা আছে, কোনো জায়গা আছে যেটা হচ্ছে একটা নডাল পয়েন্টের মতো, একটা হচ্ছে সেই ক্রস ওয়ার্ডের মতো, যেখান দিয়ে অনেকগুলো জিনিস বাইপাস করছে, অনেকগুলো জাংশন। সেটার মাধ্যমে, সেই জিনিসটার দ্বারা জিনিসগুলো, যা কিছু স্বপ্নের মধ্যে আমরা দেখি, সেই ডিসপ্লেসমেন্টটা ঘটতে থাকে, সেটা কিভাবে হয়, এই নডাল পয়েন্টগুলোর দ্বারা হয়। এখানেই হচ্ছে কি একটা জিনিসের অভিমুখ অন্য জিনিসের মধ্যে দিয়ে ডিসপ্লেসড হয়ে পাল্টে যায়, বিকৃত হয়ে যায়, ডিস্টরশন হয়, তার রূপটা পাল্টায়। যার ফলে কি, এই আনকনসিয়াস মনের মধ্যে একটা প্যারালাল থট প্রসেস চলতে থাকে, যেটা আমাদের কনসিয়াস মনের যে থট প্রসেস তার প্যারালালে চলতে থাকে। মানে ধরুন, কেউ হয়তো একজন আছে যে তার লাইফে সে হয়তো একটা রিলেশনশিপে গেল, তারপর তার ব্রেকআপ হয়ে গেল, তারপর সে আরেকটা রিলেশনশিপে গেল, সেখানে তার ব্রেকআপ হয়ে গেল, তারপর সে বিয়ে করলো, তার আবার ডিভোর্স হয়ে গেল, আবার বিয়ে করলো, আবার ডিভোর্স হয়ে গেল, হয়তো 5বার 6বার 7বার তার এরকম হলো। এরকম অলরেডি কেস আছে বিভিন্ন জায়গাতে, ওয়ার্ল্ডের সাইকোঅ্যানালিসিসেও এরকম কেস আছে। তখন আমরা কি মনে করি, এটা একটা লাক, ভাগ্যের কি খেলা, যে ভাগ্যের জন্য এরকম হয়েছে। না, এটা ভাগ্যের খেলা নয়। ইট ইজ অল অ্যাবাউট দ্য আনকনসিয়াস মাইন্ড। সেই মানুষটা তার কনসিয়াস মাইন্ড যেভাবে সব কিছুকে কনসেপচুয়ালাইজ করে, চিন্তা করে, চিন্তার যে প্রসেসটা, একটার সাথে একটা চিন্তা জুড়ে দিয়ে একটা সজ্জা, মানে চিন্তার যে সিকোয়েন্সটা চলতে থাকে কনসিয়াস মনের মধ্যে, সে যখন রিলেশনশিপে যায় সেটা সে ভাবে, একটা সিদ্ধান্ত নেয়, একটা ডিসিশন নেয়, একটা কিছু করছে, চিন্তা করছে, তারপর সে সিদ্ধান্ত নিচ্ছে, ভুল হলো, আবার করলো, আবার ভুল হলো। সেই চিন্তার যে প্রসেসটা, সেই প্রসেসটা তার একটা প্যারালাল প্রসেস আনকনসিয়াসে চলছে, এবং সেখানে সেই কনসিয়াস মাইন্ডটাকে ম্যানিপুলেট করছে অনবরত, সেই আনকনসিয়াস প্রসেসটা। এবং সেই আনকনসিয়াস প্রসেসটাকে ডিকোড করতে পারবো, সেটাকে ডিসাইফার করতে পারবো, সেটাকে আমরা মানে একটা সেটাকে আমরা আনফোল্ড করতে পারবো, খুলে ফেলতে পারবো। কিভাবে, এই নডাল পয়েন্টগুলোকে যদি আমরা মানে খুঁজে বার করতে পারি। অর্থাৎ একটা জিনিস নিয়ে ভাবতে ভাবতে আমাদের মন তারপর ভুল করে একটা অন্য পথে চলে যায়,
ড্রিফট হয়ে যায়, তারপর সেটা নিয়ে ভাবতে ভাবতে অন্য পথে চলে যায়, ড্রিফট হয়ে যায়। এই যে ড্রিফট হচ্ছে, প্রত্যেকে আমরা ড্রিফট হই মাইন্ডে, কিন্তু প্রত্যেকে ড্রিফট হওয়ার যে পয়েন্টসগুলো সেগুলো আলাদা আলাদা। একটা জিনিস নিয়ে চিন্তা করতে করতে আমরা মনটা এক জায়গায় রাখতে পারি না, তারপর ড্রিফট হই, তারপর অন্য জায়গা থেকে আরেক জায়গায় ড্রিফট হয়। ড্রিফটগুলো কেন হয়? কারণ সেই যে রিটার্ন অফ দ্য রিপ্রেসড অনবরত প্রেশারাইজ করছে, ধাক্কা দিচ্ছে কনসাস মনকে, কিন্তু সেন্সর বলে একটা জিনিস থাকে আমাদের মনে, সে সেটাকে সবসময় বাধা দিয়ে আটকে রেখে দিয়েছে, সে কনসাস মনে আসতে দেয় না। কিন্তু যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন সেই সেন্সরটা কি, তার শক্তিটা অনেক কম হয়ে যায়, যার ফলে সেই রিপ্রেসড জিনিসগুলো সে কী করে, তার নিজের রূপটাকে বিকৃত করে, সে তখনও পুরোপুরি তার অরিজিনাল রূপ নিয়ে কনসাস মনে আসতে পারে না, কারণ তার সেই সেন্সরের পাওয়ারটা কমে গেছে। কিন্তু সেন্সর আর নেই এমনটা নয়, বা তার পাওয়ার জিরো হয়ে গেছে এমনটা নয়, তার পাওয়ার তখনও আছে। তার ফলে কি সেই রিপ্রেসড জিনিসগুলো তার নিজের রূপটাকে বিকৃত করে, ডিস্টর্টেড করে, ডিসপ্লেসড করে অন্য রূপে কনসাস মাইন্ডে জেগে ওঠার চেষ্টা করে। যদি আমরা সেই ক্রসওয়ার্ডগুলো, সেই জাংশন পয়েন্টগুলো খুঁজে পাই, তাহলে অনেক জিনিস আমাদের লাইফ সম্পর্কে, আমাদের জীবন সম্পর্কে, আমাদের ছোটোবেলা থেকে যে বড় হয়ে ওঠা, তার যে হিস্ট্রি, তার যে পার্সোনাল যে ইতিহাস, সেটা সম্পর্কে, শুধু তাই নয়, আমাদের ছোটোবেলা থেকে বড় হয়ে উঠেছে আমরা যে সমাজে বা যে পরিবারে, আমাদের বাবা মায়ের হিস্ট্রি, আমাদের বাবা মায়ের ছোটোবেলা কেমন ছিল, তাদের চিন্তাভাবনা কেমন, তাদের প্যারেন্টসের নাম কী ছিল, তারা কি জব করতো, সেই হিস্ট্রিগুলোকে ডিকোড করার মাধ্যমে আমরা আমাদের আনকনসিয়াস মনের সমস্ত প্রসেসটাকে আনফোল্ড করতে পারি, সেটাকে আমরা জানতে পারি, সেটাকে আমরা আবিষ্কার করতে পারি। এবং তখন কি সেই ম্যানুপুলেশনটা আর ঘটতে থাকবে না, আমাদের কনসিয়াস মনের প্যারালাল একটা আনকনসিয়াসের থট চলতে থাকবে, যেটা ম্যানুপুলেট করবে, যার ফলে আমরা একই ভুল বারবার করব, কিন্তু আমরা বুঝতে পারছি না, তারপর আমরা ভাবছি এটা ভাগ্যের খেলা, এমনটা আর হবে না, কারণ আমরা সেটাকে আনফোল্ড করে ফেলেছি। যেমন ফ্রয়েডের একটা ক্লাসিক ইন্টারপ্রিটেশন আছে, যেটার নাম হচ্ছে র্যাটম্যান, ঠিক আছে, যেখানে র্যাটম্যানের একটা এক্সাম্পল, আরেকটা ফর এক্সাম্পল আরেকটা খুব ভালো একটা এক্সাম্পল আছে। র্যাটম্যানের এক্সাম্পলটা অনেক বড়, তো ওটা একটা অন্য ভিডিওতে আমরা পুরো ডিটেলস আলোচনা করব। একটা কেস, মানে একটা কেস স্টাডির মতো এটা আর কি, যেমন বিজনেস, অনেক বিজনেস নিয়ে কেস স্টাডি করে না, ডেটল কোম্পানি কী করে এত বেশি মার্কেট শেয়ার পেলো বা ইত্যাদি, সেরকম তেমন এটা একটা কেস স্টাডি, যদি আমি জানি না ডেটল কোম্পানির মার্কেট শেয়ার এখন কত আছে। তেমন আর একটা কেস স্টাডি আছে। একবার কি হয়েছে, একজন পেশেন্ট, সে একজন অ্যানালিসিস্টের কাছে এসছে। নাও সেই যে অ্যানালিসিস্ট, সে পেশেন্টকে জিজ্ঞাসা করছে যে তোমার প্রবলেমটা কী, বলছে আমার ঘুম হচ্ছে না, মানে রাত্রেবেলা ঘুম হয় না। নাও তো সে সেটাকে ডেসক্রাইব করছে কীভাবে, যে নাও এ ডেস আই এম ফিলিং, ইন নাইট আই এম ডিসপ্লেসড, মানে এখন আমি রাত্রেবেলা ফিল করি যেন আমি ডিসপ্লেসড হয়ে গেছি। ডিসপ্লেস মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়া, ডিসপ্লেসড হয়ে যাওয়া। তো আমার ঘুম হচ্ছে না, সেটা বলছে কীভাবে না, আমি ডিসপ্লেসড হয়ে গেছি। তারপর তাকে জিজ্ঞাসা করছে অ্যানালিসিস, যে তুমি ডিসপ্লেসড হয়ে গেছে, তুমি তোমার লাইফ সম্পর্কে বলো, বিভিন্ন জিনিস বলো, তোমার জীবন কেমন, বা তুমি সারাদিন কী করো, তোমার জব কী, তোমার রিলেশনশিপ সম্পর্কে বলো। তো সে বলতে শুরু করলো, সে একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ করে, তার সারাদিন অনেক হেক্টিক দিন যেতে থাকে, তার রাত্রেবেলা ঘুম হয় না, তার ইনসমনিয়াতে সে ভোগে। তারপর সে বলতে বলতে শুরু করলো যে সে আগে অন্য দেশে থাকতো, তারপর ছোটোবেলায় তার বাবা মা তাকে নিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে আসে, দেশের মাধ্যমে দুটো দেশের মধ্যে তখন যুদ্ধ হচ্ছিল, কিছু বিভিন্ন প্রবলেম ছিল, তাদের কাছে টাকা পয়সা ছিল না, তারা একটা জায়গা থেকে পালিয়ে যায় অন্য জায়গাতে, ইত্যাদি ইত্যাদি। তারপর অ্যানালিসিস তখন মাঝখানে জিজ্ঞেস করছে, আর ইউ রিয়েলি টকিং অ্যাবাউট ডিসপ্লেসড, মানে তুমি কি সত্যি এটা বলছো তোমার রাত্রেবেলা কেন ঘুম হয় না সেটা সম্পর্কে? অর্থাৎ সে যেটা বললো যে ডিসপ্লেসড হয়ে গেছে, সে রাত্রেবেলা তার ঘুম হচ্ছে না, ইনসমনিয়া, সে অ্যাকচুয়ালি তার কেন ঘুম হচ্ছে না, তার ওয়ার্ক প্রেশার বেশি তার জন্য নয়, মানে সে যখন একটা কান্ট্রিতে থাকতো সেখান থেকে অন্য দেশে চলে গেছে, একটা ডিসপ্লেসমেন্ট, সে একরকম জব চেয়েছিল, সে পায়নি, তাকে অন্যরকম কাজ করতে হয়, ডিসপ্লেসমেন্ট, তারপর অন্য আরও ডিসপ্লেসমেন্ট ইত্যাদি। ডিসপ্লেসমেন্টগুলো তার স্লিপ যেটা, সেখানেও সে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে, তার নর্মাল যে হ্যাবিটগুলো সেখানেও সে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে ডিসপ্লেসড কি, একটা ওয়ার্ড, জাস্ট একটা শব্দ, একটা ক্রস ওয়ার্ড, যেটা অনেকগুলো জিনিসের সাথে কানেক্টেড হয়ে আছে। একটা দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, ঘুম না হওয়া রাত্রের বেলা, তারপর তার একটা কাজ চেয়েছিল অন্য কাজ করতে পারা, একরকম সমাজে বড় হয়ে অন্যরকম সমাজে চলে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। তাহলে একটা শব্দ, যে শব্দটা তার নিজস্ব কোনো মানে নেই, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তৈরি হয়ে মানে দাঁড়াচ্ছে। এই শব্দগুলোকে, এই যে জাংশন পয়েন্ট, সেগুলোকেই আমরা খুঁজে বেড়াচ্ছি। যখন আমরা এগুলোকে খুঁজে পাবো, তখন আমরা বুঝতে পারবো, স্বপ্নকে ডিকোড করার মাধ্যমে যখন আমরা এই নডাল পয়েন্টসগুলোকে খুঁজে পাবো, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মনের মধ্যে চিন্তা যখন চলতে থাকে, তখন
কোন পয়েন্ট থেকে আমরা ড্রিফট হয়ে যাই, কিভাবে আমরা ড্রিফট হয়ে যাই, যে আমরা বারবার সেই একই থটসের প্যাটার্নে পড়তে থাকি আর আমাদের ভাগ্যে একই ঘটনা বারবার ঘটতে থাকে, আমরা একই ফেলিওরকে বারবার এনকাউন্টার করতে থাকি। তখন আমরা সেই জিনিসটাকে ওভারকাম করে যেতে পারবো, তখন আমরা আমাদের আনকনসিয়াস মাইন্ডের একটা অংশকে ইন্টিগ্রেট করে ফেলতে পারবো বা সিম্বলাইজ করে ফেলতে পারবো কনসিয়াস মাইন্ডের সাথে। ওকে, নাও একজন গুড অ্যানালিসিস্ট আর একজন ব্যাড অ্যানালিসিস্ট, তার মধ্যে ডিফারেন্সটা কি? একজন যে স্বপ্ন দেখে বা যে নিজেকে অ্যানালিসিস করতে চায়, সে কি করে, সে বিভিন্ন কথা তাকে বলতে হয়, তাকে সে ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখেছে সেটা তাকে লিখতে হয়, বা সেটা যদি নিজে নিজে অ্যানালিসিস করছে তাহলে লিখতে হবে, বা যদি কোনো ক্লিনিক্যাল কোনো একজন অ্যানালিসিস্টের কাছে যায় তাহলে তাকে সেটা এক্সপ্লেন করতে হয় বা বলতে হয়। তখন কি হয়, সে অনেক কিছু এক্সপ্রেস করতে থাকে, সেই সারাদিন কি করছে, তার ঘুম মানে সে রাত্রে কি স্বপ্ন দেখেছে, তারপর দিনের ঘটনা, তার ছোটোবেলার ঘটনা। তাহলে যে স্বপ্ন দেখে, যে একজন পেশেন্ট যে অ্যাকচুয়ালি সে অনেকগুলো কানেকশান যুক্ত করতে থাকে, ঠিক আছে। একজন গুড অ্যানালিসিস্ট আর একজন ব্যাড অ্যানালিসিস্টের মধ্যে পার্থক্য কি? ব্যাড অ্যানালিসিস্ট কী করে, সে সেই কানেকশানগুলোর মধ্যে কি সে খুঁজতে থাকে যে কোন কানেকশানটা সত্যি। আর একজন গুড অ্যানালিসিস্ট কী করে, সে ওই কানেকশানগুলোর মধ্যে কি ভেঙে ফেলার চেষ্টা করে, একটা একটা করে কানেকশান। সে তার বিরুদ্ধে কথা বলে, বিভিন্ন রকমভাবে তার পেশেন্টকে বিরক্ত করে বা এমন অনেক কথা বলে যাতে তার পেশেন্ট আনকমফোর্টেবল ফিল করে, ঠিক আছে। সে সে অনেক কথা বলছে, অনেক রকম কানেকশান তৈরি করছে, একটা থটের সাথে আরেকটা থট, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা, একটার সাথে আরেকটা, বিভিন্ন রকমভাবে সে জিনিস হ্যাপাজাটলি তার লাইফ সম্পর্কে সে বলছে। সেই কানেকশানগুলোর মধ্যে গুড অ্যানালিসিস সেই কানেকশানগুলো ভাঙতে থাকে, ভাঙতে ভাঙতে সে খুঁজে পায় অ্যাকচুয়াল কোন কোন কানেকশানগুলো প্রকৃতপক্ষে ইম্পর্টেন্ট, তার পক্ষে অত্যন্ত স্ট্রং সেই কানেকশানগুলো, সেই অ্যাসোসিয়েশনগুলো। সেখান থেকে সে খুঁজে পাবে সেই নডাল পয়েন্টসগুলো, সেই ক্রসওয়ার্ড, সেই জাংশনসগুলো, যেগুলো তাকে বুঝতে সাহায্য করবে আনকনসিয়াস মন কি, বা সেই রিপ্রেসড থট, বা সেই রিটার্ন অফ দ্য রিপ্রেসড কি। আমরা যেমন মনে করি যে আমাদের অবচেতন মনের মধ্যে আমরা কোনো একটা গোপন অনুভূতিকে লুকিয়ে রেখে দিয়েছি, বা একটা ফিলিংসকে, সেটা ছিটকে বেরিয়ে আসবে না। কোনো ফিলিংস বা কোনো থটকে আমরা লুকিয়ে রাখতে পারি না, কারণ আমাদের যা কিছু ফিলিংস হওয়ার সেটা হবেই। যদি আমাদেরকে কেউ অপমান করে তাহলে আমরা অপমানিত ফিল করব, যদি আমাদেরকে কেউ ঘৃণা করে তাহলে আমরা ঘৃণা ফিল করবই করব, যদি আমাদেরকে কেউ হেট করে তাহলে আমরা, বা আমাদেরকে কেউ ভালোবাসে তাহলে আমরা সেই ভালোবাসাটা ফিল করবই। আমাদের যেটা ফিলিংস হওয়ার সেটা হবেই, শুধুমাত্র আমরা সেই ফিলিংসটা তার সেই মানে তার যে কনসেপ্টটা, যে আইডিয়াটা আর সেই যে ফিলিংসটা, দুটোর মধ্যে ডিসপ্লেস, দুটো কানেকশানটা ভেঙে যাবে, আলাদা হয়ে যাবে। কারণ আনকনসিয়াস মনের যে সেখানে যখন মানে সেখানে প্রেশারাইজ হয়, সমস্ত জিনিস আলাদা আলাদা হয়ে যায়, মানে ফ্র্যাগমেন্ট হয়ে যায়, ভেঙে ভেঙে টুকরো টুকরো খণ্ডে খণ্ডে আলাদা হয়ে যায়। তখন একটা জিনিস আরেকটা জিনিসের সাথে কানেক্টেড হতে থাকে, আবার নতুন করে সব যুক্ত হতে থাকে। সেই যুক্ত হওয়ার মাধ্যমে সেখানে তৈরি হয় কিছু কিছু নডাল পয়েন্ট, সেখানে তৈরি হয়ে ওঠে সেই ক্রসওয়ার্ডগুলো, সেই নতুনভাবে যুক্ত হওয়ার মাধ্যমে। আর সেই ক্রসওয়ার্ডগুলো, সেই নডাল পয়েন্টগুলো আমাদের কনসিয়াস মনকে ম্যানিপুলেট করতে থাকে। সেই ক্রসওয়ার্ড বা সেই নডাল পয়েন্টগুলো এমন নয় সেটা একটা গোপন জিনিস, আমরা কেউ জানি না, না, সর্বদাই আমাদের সামনেই আছে, সব সময় আমাদের সামনেই আছে, আমাদের চিন্তার মধ্যে সেটা সবসময় হয়তো আছে, আমরা যে সেটাকে দেখতে পাচ্ছি না, যে সেটাকে আমরা বুঝতে পারছি না। আমাদের সেই রিটার্ন অফ দ্য রিপ্রেস, সেটা আমাদের সবসময় সামনেই আছে, আমাদের মধ্যে থেকে সেটা সবসময় অনবরত উঠে আসছে। আমরা সেটাকে মানে তার মধ্যে যেটাকে আমরা সাপ্রেস করে দিচ্ছি তার মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট সেটা ডিস্টর্টেড হয়ে অন্য কানেকশান তৈরি করে ফেলেছে। সেই ফিলিংসটার মধ্যে কোনো পার্থক্য নেই, সেই থট বা সেই চিন্তাটার মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট সেগুলো অন্য জায়গায় এখন অ্যাসোসিয়েটেড হয়ে আছে। সেই নডাল পয়েন্টটাও সেই নতুন অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে মানে লুকিয়ে আছে, আমাদের সামনেই আছে, কিন্তু তাও আমরা সেটাকে দেখতে পাবো না, তাও আমরা সেটাকে বুঝতে পারবো না। সেটা এতটাই বেশি আমাদের সামনে আছে, আমাদের কনসিয়াস মনের মধ্যে। যখন আমরা ড্রিম ইন্টারপ্রিটেশন করবো, যখন আমরা অনেক অ্যাটেন্টিভ হবো, অনেক বেশি খেয়াল করতে শুরু করবো, অবজার্ভ করতে শুরু করবো, তখন হয়তো আমরা ধীরে ধীরে সেই জিনিসটার কাছে যেতে পারি, হয়তো কিছু কিছু ক্রসওয়ার্ড, কিছু কিছু জাংশন সেটাকে আমরা খুঁজে পেতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে ডিসকাস করলাম, খুবই সিরিয়াস এবং খুবই ডিপ টপিক ছিল আজকে। তো কেমন লেগেছে অবশ্যই, যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে ভিডিওটা কেমন লেগেছে এবং পরবর্তীতে কী ভিডিও পেতে চাও। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে 2টো ভিডিও আসবে, যার স্ক্রিপ্ট অনেক দিন আগে থেকে লিখে রেডি হয়ে পড়ে আছে, কিন্তু ভিডিওগুলো অনেক বড় বলে আমি রেকর্ড করার সময় পাচ্ছি না। একটা হচ্ছে ফ্রয়েডের একটা থিওরির উপরে আসবে, এটা হচ্ছে মানে আদিম পিতা, পৃথিবীর মানে একদম প্রাচীনকালে যখন সভ্যতার উষা লগ্নে মানে প্রাইমাল ফাদার, তার কি করে মৃত্যু হয় এবং নিষিদ্ধ যৌনতা, তার থাম্বনেলটা এমন থাকবে, আদিম পিতা, নিষিদ্ধ যৌনতা আর হচ্ছে উপজাতিদের মনস্তত্ত্ব, ঠিক আছে। সেটা সম্পর্কে একটা ভিডিও আসবে যেখানে আমরা এটা আলোচনা করব যে আমাদের
যে আনকনসিয়াস মন সেটা প্রথমবার কী করে ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে, মানে পৃথিবীর ইতিহাসে মানে হিস্টোরিক্যাল লেভেলে প্রথম যে রিপ্রেশন, প্রথমবার জন্য মানুষ তার মনে থটকে রিপ্রেস করতে শেখে কগনিশনের মধ্যে, চিন্তার মধ্যে, যখন ভাষা হয়তো তৈরি হয়নি, মানুষ হয়তো ইশারায় কথা বলতো, সেই সমাজে যখন এগ্রিকালচারাল রেভলিউশন হয়নি, হয়তো আজ থেকে 50-60 হাজার বছরও আগে, একটা প্রাইমাল হোর্ড, যেখানে একটা কিছু কিছু গোষ্ঠীবদ্ধ হয়ে মানুষ প্রথম থাকতে শুরু করে, সেখানে প্রথমবার কী করে রিপ্রেশন আবিষ্কার হয়। একটা হাইপোথেটিক্যাল বা একটা স্পেকুলেটিভ থিওরি ফ্রয়েডের দেওয়া, যার মাধ্যমে ফ্রয়েড আজকের দিনে আমাদের যে মানসিক রোগ বা বিভিন্ন রকমের নিউরোসিস, নার্ভাস ডিজিজ, সেগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করছে, এবং মানে এক্সপ্লেনেশনটা ফ্যান্টাস্টিক, মানে বিউটিফুল, মানে জাস্ট এতটা ডিপ এবং এত প্রোফাউন্ড, যেটা মানে আনইম্যাজিনেটিভ। মানে ফ্রয়েড এমন একটা জিনিস দিয়ে গেছে যেটা মানে যত প্রশংসা করা হবে ততই কম। সেটা সম্পর্কে একটা ভিডিও আমাদের আসবে, যেটা হচ্ছে অনেক বড় হয়তো একটা ভিডিও হবে। আরেকটা ভিডিও আসবে যেটা হচ্ছে সক্রেটসকে নিয়ে। যেদিন সক্রেটস মারা যায় সেই দিন সকালবেলা সক্রেটস তার বন্ধুদের সঙ্গে, তার পিপলদের সঙ্গে, তার স্টুডেন্টদের সঙ্গে লাস্ট মানে শেষবারের মতো একটা ফিলোসফিক ডিসকোর্সে এঙ্গেজ হয়। সেখানে সক্রেটস এটা নিয়ে কথা বলে যে সে আত্মাতে কেন বিশ্বাস করে বা মৃত্যুর পরের জীবন কী আছে, ইত্যাদি ইত্যাদি। এবং শেষ যে ফিলোসফিক ডিসকোর্স, এটা যে ফিয়াডো, যার নাম, যে ডায়লগটার নাম, তো সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো। সেখানে সক্রেটস তার মৃত্যুর দিনে এত কাম, এত পিসফুল সে কী করেছিল, মানে সবাই যখন বিচলিত সক্রেটসের মৃত্যু নিয়ে, এবং সক্রেটস সারা জীবন যেমন শান্ত ছিল, ঠিক তেমনই তার মৃত্যুর দিনেও সে শান্ত, সে পিসফুল। সে চাইলেই সেখান থেকে পালিয়ে যেতে পারে। তার বন্ধু সব কিছু প্ল্যান করে রেখেছে, তার বন্ধু ক্রিটো বলে একজন, সে সব রেডি করে রেখেছে, চাইলে অন্য দেশে পালিয়ে বাঁচতে পারে, বা সে চাইলে তার নিজের মানে দেশেও সে মানে থাকতে পারতো, মানে বিভিন্ন রকম তার সুযোগ সুবিধা ছিল, সব কিছু, টাকা পয়সারও কোনো অভাব ছিল না, পালিয়ে যাওয়ারও কোনো অভাব ছিল না। তারপরে সক্রেটিস পালিয়ে যায়নি। কেন সে মৃত্যুকে গ্রহণ করে নেয়, এবং সে তার ফিলোসফি সম্পর্কে আলোচনা করে, ডেথ নিয়ে, মৃত্যু নিয়ে, সোল নিয়ে, কেন সোল ইমমর্টাল, কেন এটা লজিক্যাল এসেন্সটা কী, মানে কী করে লজিক্যালি সেটা সক্রেটিস প্রুফ করে, তার বাকি বন্ধুদেরকে কনভিন্স করে যে তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, আমি মরে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি মরছি না, আমার আত্মাটা ইমমর্টাল। সেটা অন্যদেরকে সে যুক্তি দিয়ে বোঝায়, যে বিউটিফুল থিওরি আর কি। ওকে, সো আমি সেটা নিয়ে আলোচনা করবো। সেটা নিয়ে একটা অলরেডি আমার স্ক্রিপ্ট রেডি আছে, বাট জাস্ট আমি রেকর্ড করার টাইম পাচ্ছি না। সো আই হোপ খুব শীঘ্রই দুটো ভিডিও আসবে। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। চলো, টাটা।